সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর অনলাইন ক্লাসে 2019-20 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। নতুন বছরের শুরুতে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমাদের এর আগে যে সমস্ত ক্লাস হয়েছে তার শেষ ক্লাসে যতদূর মনে পড়ে সেখানে তোমাদের অধিবৃত্ত সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। অধিবৃত্ত যে সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণ ডেভেলপ করে দেখানো হয়েছে। সেখান থেকে সেই অধিবৃত্তের অসীমতট রেখা নিয়েও আলোচনা করা হয়েছে। তা আমরা আজকে এই অধিবৃত্ত সম্বন্ধে আবার একটু আলোচনা করব এবং অধিবৃত্তের যে জেনারেল ইকুয়েশন আছে সেই জেনারেল ইকুয়েশনের যে প্রপার্টিগুলো আছে প্রপার্টিগুলো নিয়ে কথা বলবো, প্লাস তার একটা প্রবলেম সলভ করে আমরা সেই প্রপার্টিগুলো বের করে দেখাবো। আমরা বলেছিলাম যে কনিক 3 প্রকার, তার ভিতরে অধিবৃত্ত এক প্রকার। অধিবৃত্ত হতে গেলে আমাদের যে ইসেন্ট্রিসিটি, যেটা উৎকেন্দ্রিকতা, সেটা গ্রেটার দ্যান 1 হতে হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলার পথের উপরস্থ বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এই দুই দূরত্বের অনুপাত 1 থেকে যদি বড় হয় তাহলে চলার যে পথটা হবে সেটাকে আমরা অধিবৃত্ত বা হাইপারবোলা বলে থাকি। সেই অধিবৃত্তের জেনারেল ইকুয়েশন বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন তোমাদের বের করে দেখানো হয়েছে। অধিবৃত্তের জেনারেল ইকুয়েশন 2 ধরনের আছে। এক ধরনের হলো x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1। আর একটা হলো y² বাই b² মাইনাস x² বাই a² ইকুয়াল টু 1। এটা অধিবৃত্তের ইকুয়েশন। অধিবৃত্তের যে ইকুয়েশন দুই ধরনের, সেটাকে আমরা এই যে ইকুয়েশনটার কথা বললাম এই টাইপের ইকুয়েশন, আর এটা আর এক টাইপের ইকুয়েশন। এই ইকুয়েশনের যখন আমরা লেখ আঁকতে চাই তখন দেখো যেটার আগে প্লাস সেই অক্ষ বরাবর তার বৃহৎ অক্ষ থাকে। বৃহৎ অক্ষ কাকে বলে সেটা তোমাদের অলরেডি আলোচনা করা হয়েছে। এই টাইপের হবে। এটাকে আমরা কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করি, আর এটা উপকেন্দ্র এস, এটা উপকেন্দ্র এস ড্যাশ, এটা একটা শীর্ষ, এটা আর একটা শীর্ষবিন্দু। এখানে তোমার দ্বিকাক্ষ বা নিয়ামক থাকবে। এখানে এম জেড দিয়ে যদি প্রকাশ করি এখানে দ্বিকাক্ষ থাকবে, সেটাকে আমরা এম ড্যাশ জেড ড্যাশ দিয়ে প্রকাশ করব। আর এখানে উপকেন্দ্রিক লম্ব থাকবে, এরকম ভাবে যদি চলে যায় উপকেন্দ্রিক লম্ব থাকবে, এটাও এরকম উপকেন্দ্রিক লম্ব থাকবে। এস ড্যাশ। তা এই যে অধিবৃত্তের লেখচিত্র আমরা আঁকলাম, এখানে দেখতে পাচ্ছি আসলে দুইটা পরাবৃত্ত ডিসজয়েন্ট অবস্থায় থেকে এখানে একটা অধিবৃত্তের সৃষ্টি করেছে। তো পরাবৃত্তের বেলায় আমরা দেখেছি 6টা প্রপার্টি। পরাবৃত্তের বেলায় প্রথমেই আসে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তারপরে অক্ষের সমীকরণ, তারপরে তার উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রের স্থানাঙ্ক, দ্বিগাক্ষের সমীকরণ আর উৎকেন্দ্রিকতা। এই 6টা বিষয় থাকে। তাহলে যেহেতু দুইটা পরাবৃত্ত মিলে একটা অধিবৃত্ত সৃষ্টি করে, আর এই পরাবৃত্ত এবং এই পরাবৃত্ত দুইটারই একটা কেন্দ্র সি আছে, দুইটার একটা কমন আছে, সেই জন্য অধিবৃত্তের বেলায় প্রপার্টি থাকবে 11টা। 6 দুগুণে 12টা না হয়ে প্রপার্টি থাকবে 11টা। সেই 11টা প্রপার্টি, প্রথম প্রপার্টি কি হবে দেখো। প্রথম প্রপার্টি হলো কেন্দ্রের স্থানাঙ্ক।
কেন্দ্রের স্থানাঙ্ক। এই যে অধিবৃত্তের ইকুয়েশনের লেখচিত্র এঁকেছি, দেখা যাচ্ছে যে এই যে বৃহৎ অক্ষ, উপবৃত্তের বেলায় আমরা বৃহৎ অক্ষ বলবো, কিন্তু অধিবৃত্তের বেলায় এই বৃহৎ অক্ষের একটা স্পেশাল নেম আছে, সেটাকে বলা হয় আর অক্ষ। আর অক্ষ এবং ক্ষুদ্র অক্ষটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। তো আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটা মূল বিন্দুতে থাকায়, মূল বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 0 0, সেহেতু এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। কেন্দ্র থেকে ডাইনে বা বামে যেখানেই দাও না কেন, যে পথ দিয়েই দাও, সেটা একটা আর অক্ষের উপর দিয়ে যেতে হয়। তা আর অক্ষটা এক্স অক্ষের সাথে মিলে দেয়, সেই জন্যে আর অক্ষের দৈর্ঘ্য তোমাদের স্যার বুঝিয়েছেন এখানে। আর অক্ষের দৈর্ঘ্য এই যেটা প্লাসের তার নন স্কোয়ারের দ্বিগুণ। তারপর আর অক্ষের সমীকরণ, আর অক্ষের সমীকরণ, আর অক্ষটা যেহেতু এক্স অক্ষের সঙ্গে মিলে গিয়েছে, সেই জন্য এটাকে আমরা এক্স অক্ষ বলছি, এটা ওয়াই অক্ষ বলছি। আর অক্ষটা এক্স অক্ষের সাথে মিলেছে, সেই জন্য এক্স অক্ষের যে সমীকরণ হবে আর অক্ষের সমীকরণ তাই হবে। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ আর অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 0। গেল চলে আর অক্ষের বিষয়। এবার অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এই যে মাইনাসের যেটা থাকে তার স্কোয়ার থাকে, তো এই স্কোয়ার নন স্কোয়ারের দ্বিগুণ। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য টোয়াইস বি। আর অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষটা ওয়াই অক্ষের সাথে মিলেছে, ওয়াই অক্ষের সমীকরণ যেহেতু x ইকুয়াল টু 0, কাজে অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু 0। এরপরে 6 নম্বর প্রপার্টিতে দেখো, এই আর অক্ষ এবং আর অক্ষ বরাবর তুমি ডাইনে বা বামে যেদিকেই দাও না কেন, প্রথমেই তোমার দেখা হবে নিয়ামকের সাথে। কিন্তু নিয়ামকেরটা আমরা একটু প্রপার্টিটা পরে বলবো। এই শীর্ষবিন্দু পর্যন্ত আমরা দূরত্ব দেখতে চাই। এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এইটা এইটা, এই যে আর অক্ষের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য এখান থেকে এটুকু হচ্ছে এ, আর এই পাশে যেটুকু ছিল আরেকটা এ, সেটা মিলে হয়েছিল টোয়াইস এ। তার মানে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব আমরা যদি এ ধরি, তাহলে এই বিন্দু যেহেতু এক্স অক্ষের উপরে আছে, সেহেতু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা নিচ্ছি। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এদিকে এ, আর বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, সেজন্য ওয়াই 0। আর এরকম আর একটা শীর্ষ ঠিক সমান দূরে, মূল বিন্দু থেকে সমান দূরে বাম পাশে থাকে, সেই জন্য তার স্থানাঙ্কে এ মাইনাস ওয়াই এর মান 0, দুইটাকে একসঙ্গে লেখা হয় প্লাস মাইনাস এ 0। আর আমরা ডেফিনেশনের সময় বলে দিয়েছি যে অধিবৃত্তের বেলায় ই গ্রেটার দেন 1। তাহলে দেখো যে এইখান থেকে আমরা আর একটু এগিয়ে গিয়ে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি। উপকেন্দ্রের স্থানাঙ্কে আমরা কি পাই? উপকেন্দ্রের স্থানাঙ্ক এই পর্যন্ত সি এ ইকুয়াল টু হলো এ। তাহলে এ কে যদি 1 থেকে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে এর থেকে বড় সিএসটা পেতে পারি। আমার সিএসটা দরকার। উপকেন্দ্রের স্থানাঙ্ক তো স্থানাঙ্কের ভুজ হচ্ছে সিএস এর সমান। তো সিএস এর পরিমাণ যদি জানতে চাই, তাহলে সিএ কে কোনো একের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে সিএ থেকে বড় জিনিস পেতে পারি। সেই জন্যে এই পর্যন্ত হলো এ, তাকে যদি আমি ই দিয়ে গুণ করি তাহলে এইটুকু পেতে পারি, অর্থাৎ এস বিন্দুর ভুজ পেতে পারি। আর যেহেতু এক্স অক্ষের উপরে আছে, সেজন্য কোটি 0। আর ঠিক উপকেন্দ্র এরকম বাম পাশে আরেকটাও আছে,
তার স্থানাঙ্কে ভুজ মাইনাস দুইটাকে একসঙ্গে বলছি প্লাস মাইনাস এ ই 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। তারপরে এই উপকেন্দ্রের ভিতর দিয়ে যদি লম্ব টানি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু উপকেন্দ্রিক লম্বটা ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু উপকেন্দ্রিক লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল, সেহেতু আমরা এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা x ইকুয়াল টু a, অর্থাৎ a এখানে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ ই, তাহলে প্লাস মাইনাস এ ই। তার কারণ এই ডান পাশে একটা উপকেন্দ্রিক লম্ব থাকে, বাম পাশে একটা উপকেন্দ্রিক লম্ব থাকে, সেই জন্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে রাখার জন্য তোমাদের যেটা বড় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যে যেটা বড় তার নন স্কয়ার থাকবে নিচে, যেটা বড় তার নন স্কয়ার থাকবে নিচে। তাহলে এখানে বড় না, যেটা প্লাসের তার নন স্কয়ার থাকবে নিচে এ, আর যেটা মাইনাসের তার নন স্কয়ারের দ্বিগুণ থাকবে উপরে। এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপরে উপকেন্দ্রিক লম্ব চলে গেল, তারপরে পিছন দিকে তো ব্যাক করো, এটা দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষ দেখো, দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ x ইকুয়াল টু a, তার মানে যদি তুমি সি জেডটা জানো তাহলে এই x ইকুয়াল টু এর পরিমাণটা লিখতে পারবা। কিন্তু তুমি সি এ জানা আছে, তাহলে x ইকুয়াল টু, দেখো সি এ ইকুয়াল টু ধরে নিয়েছি আমরা a, এর থেকে ছোট জিনিস দরকার, তাহলে এ কে যদি আমি একের থেকে বড় জিনিস দিয়ে ভাগ করি তাহলে আমরা সি জেড পেতে পারি। আর যেহেতু বাম পাশের উপর একটা আছে, সেই জন্য আমরা একবারে লিখছি প্লাস মাইনাস এ বাই ই। এটা হলো দ্বিকাক্ষের সমীকরণ। আর একটা বাকি আছে, সেটা হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু, আমরা উপবৃত্তের বেলায় একটা মাইনাস নিয়েছি, কিন্তু এখানে সুবিধা আছে যে এখানে সবটাতেই প্লাস হবে, অর্থাৎ যেটা প্লাসের সেটার স্কোয়ার নিচে আর উপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হলো এই যে আমরা অধিবৃত্তের সমীকরণ নিয়েছি, প্রমিত সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই সমীকরণের আর অক্ষটা যখন লেখচিত্র আঁকতে যাব তখন আর অক্ষটা কোন অক্ষ বরাবর থাকবে সেটা বোঝার জন্য যেটা প্লাসের সেই অক্ষ বরাবর আর অক্ষটা সেট করে দাও, আর অন্যটা হবে উলম্ব অক্ষ মানে অনুবন্ধী অক্ষ। তো অনুবন্ধী অক্ষটা ওই অক্ষ বরাবর চলে গেল, সেইভাবে তার যে 11টা প্রপার্টি, সে 11টা প্রপার্টি ধারাবাহিকভাবে আমরা লিখলাম, কোনটার পরে কোনটা আসবে। এখন দেখো এখানে যখন আমরা এই দ্বিতীয় টাইপের দ্বিতীয় সমীকরণের যখন আমরা লেখচিত্র আঁকতে যাব, তখন এর প্লাসের আছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ওয়াই অক্ষ বরাবর এর আর অক্ষ থাকবে, এই প্লাসের যেটা সেই অক্ষ বরাবর আর অক্ষ থাকবে, মাইনাসের যেটা সেই অক্ষ বরাবর অনুবন্ধী অক্ষ থাকবে। তাহলে এটার যখন আমরা লেখচিত্র আঁকবো তখন এইভাবে, এইভাবে যাবে। এখানে একটা উপকেন্দ্র, এখানে আর একটা উপকেন্দ্র, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, মূলবিন্দুতে কেন্দ্র আছে সেজন্য একটা সেন্টার সি, এটা একটা শীর্ষ, এটা আর একটা শীর্ষ,
এখানে একটা দ্বিকাক্ষ আছে, এখানে আর একটা দ্বিকাক্ষ আছে। এটার নাম যদি আমরা দিই mz, এটার নাম m ড্যাশ z ড্যাশ। এখানে উপকেন্দ্রিক লম্ব আছে, এটাতে উপকেন্দ্রিক লম্ব আছে। তাহলে এক্ষেত্রেও ওই রকম 11টা প্রপার্টি। প্রথমেই আসবে আমার কেন্দ্রের স্থানাঙ্ক। তো কেন্দ্র যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে মিলেছে কেন্দ্রটা, সেই জন্য আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদ বিন্দুর সাথে কেন্দ্রটা মিলেছে, অর্থাৎ মূল বিন্দুর সাথে মিলেছে, সেজন্য কেন্দ্রের স্থানাঙ্ক 0 0ই হবে। দেখো আর অক্ষের দৈর্ঘ্য এখানে এই যে প্লাসের যেটা থাকবে তার নন স্কোয়ারের দ্বিগুণ, তাহলে আর অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস বি। আর অক্ষের সমীকরণ, আর অক্ষটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0, কাজে আর অক্ষের সমীকরণ হবে x ইকুয়াল টু 0। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অনুবন্ধী অক্ষ x অক্ষ বরাবর আছে এবং মাইনাসের সাথে যেটা থাকবে তার নন স্কোয়ারের দ্বিগুণ, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস a। অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষটা x অক্ষ বরাবর আছে, কাজেই x অক্ষের যে সমীকরণ অনুবন্ধী অক্ষের সমীকরণ তাই হবে, অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল টু 0। এরপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর পাশে একটা আছে, পাশে একটা আছে, এখান থেকে এটুকু দেখো পুরাটুকু ছিল টুয়াইস বি, টুয়াইস বি, তাহলে অর্ধেকটুকু হলো বি, তাহলে উপরের দিকে প্লাস বি, আর এখানে এক্স এর মান 0, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কে ভুজ হবে 0 আর কোণটি হবে প্লাস মাইনাস বি। তার কারণ উপরের দিকে একটা আছে, সেটুকে দৈর্ঘ্য বি, নিচের দিকে দৈর্ঘ্য বি, কিন্তু অবস্থান হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক পাশে, সেজন্য প্লাস মাইনাস বি দিয়েছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রটা তো আমাদের ওয়াই অক্ষের উপরে, তো ওয়াই অক্ষের উপরে উপকেন্দ্র থাকায় উপকেন্দ্রের ভুজ 0 হয়ে গেল। আর এই পর্যন্ত অর্থাৎ সিবি ইকুয়াল টু হলো বি, তাকে যদি আমি ই যেহেতু গ্রেটার দ্যান 1, তাকে যদি আমি ই দিয়ে গুণ করি তাহলে সিএস পেতে পারি। সেই জন্য উপকেন্দ্রের ভুজ হবে বিই, আর উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাসও একটা হবে, দুটাকে একসঙ্গে প্লাস মাইনাস বিই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু বি, এখানে প্লাস মাইনাস বিই, এই যেটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা ভুল হয়েছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টুয়াইস বি স্কয়ার বাই হবে। তাহলে এই আগেরটার বেলায় আর এইটার বেলায় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো যেটা প্লাস তার নন স্কয়ার নিচে, তাহলে বি উপরে হবে টুয়াইস এ স্কয়ার, টুয়াইস এ স্কয়ার বাই বি। আর দ্বিকাক্ষের সমীকরণটা কি হবে? দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষটা তো আমার সেটাও এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, y ইকুয়াল টু বি, এখানে বি হবে না, বি না হয়ে এটা হবে বি বাই ই। অর্থাৎ এইটুকুকে, এই যে সিবি সমান ছিল আমার বি, তাকে যদি আমি 1 থেকে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সি জেড পেতে পারি। তো 1 থেকে বড় হচ্ছে ই, তো 1 থেকে বড়, সেই জন্য বি বাই ই, একবারে প্লাস মাইনাস দুইটা আছে, সেই জন্য প্লাস মাইনাস বি বাই ই। আর উৎকেন্দ্রিকতা যেটা প্লাসে সেইটা নিচে, আর উপরে সেটা স্কোয়ার নিচে, আর উপরে স্কোয়ারের প্লাস, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই হলো আমাদের 11 দুগুণে 22টা প্রপার্টি থাকবে এই প্রমিত সমীকরণের অধিবৃত্তের বেলায়। এই যে প্রমিত সমীকরণের যে প্রপার্টি 11 দুগুণে 22টা, তোমাদের পরীক্ষায় এই প্রপার্টিগুলো বের করার অঙ্ক থাকে। কোনো প্রবলেম হয়তো দেওয়া থাকলো, সেই প্রবলেম সলভ করে সেই প্রপার্টিগুলো বের করতে বলা থাকে। যেমন আমরা যদি একটা প্রবলেম সলভ করি, কথার কথা একটা অঙ্ক তোমাকে দেয়া হলো, বলা হলো যে
সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার সমান 2। এই অধিবৃত্তের সব প্রপার্টি তুমি বের করো, যে 11টা প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো তোমাকে বের করতে হবে। তা প্রপার্টিগুলো বের করতে গেলে তুমি তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা প্রমিত সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 কিংবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, এই ধরনের প্রমিত সমীকরণ যদি থাকে তা প্রপার্টি বের করা শিখেছো। তাহলে তোমার প্রথম কাজ হবে যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণকে সেই প্রমিত সমীকরণে আকার নেওয়া, নিয়ে গিয়ে সেখানে এর মান এবং বি এর মান কত সেটা ফাইন্ড আউট করা। তাহলে সেই কারণে এই সমীকরণটাকে আমাদের ডান পাশে তো অন করতে হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, সেই হিসাবে আমার ডান পাশে অন করা দরকার। তাহলে এখানে আছে 2, কাজে 2 দিয়ে আমরা উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 8y স্কোয়ার বাই 2 এটা ইকুয়াল টু 1 হলো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এই 4y স্কোয়ার এটা ইকুয়াল টু 1, কাটাকাটি করলে। এরপরে আমার দরকার এক্স স্কোয়ার বাই রুট 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1/2 হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 1। দেখো এই 4কে আমি যদি ওয়াই স্কোয়ার বাই 1/4 হিসাবে লিখি তাহলে 4 আবার উল্টে গিয়ে উপরেই দাঁড়ায়, কিন্তু আমার এই ওয়াই স্কোয়ারের সাথে সবটা অন রাখা দরকার, সেজন্য 4টাকে নিচে আমি লিখে দিয়েছি, নিচে লেখার সময় 1/2 হোল স্কোয়ার লিখেছি। তাহলে এই যে সমীকরণটা আসলো এই সমীকরণটাকে আমরা এতকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। কি পাওয়া যাবে? এ স্কোয়ার সমান এই যে এ স্কোয়ার সমান রুট 2 স্কোয়ার, এই যে এ স্কোয়ার সমান এইটা সমান এইটা লিখলাম, আর বি স্কোয়ার সমান 1/2 স্কোয়ার। সেখান থেকে লেখা যায় এ সমান রুট 2, বি সমান হাফ। এখন এইটার আমি যদি লেখচিত্র রাখতে চাই, দেখো এক্স এর আছে প্লাস, কাজেই এক্স অক্ষ বরাবর আর অক্ষটা থাকবে, আর ওয়াই এর বেলা আছে মাইনাস, অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে তার লেখচিত্রটা কি ফেলি? এক্স অক্ষ ওয়াই অক্ষ মূল বিন্দু, সেটাকে আমরা সি হিসেবে ট্রিট করছি, এটা এ, এটা এ ড্যাশ, এখানে উপকেন্দ্র আছে এস, এখানে উপকেন্দ্র আছে এস ড্যাশ, এখানে উপকেন্দ্রিক লম্ব আছে, এই জায়গাতে উপকেন্দ্রিক লম্ব আছে, এখানে উপকেন্দ্রিক লম্ব আছে। তাহলে আমরা এখানে দ্বিকাক্ষ থাকবে, এখানেও আর একটা দ্বিকাক্ষ থাকবে। এটাকে যদি আমি এম জেড দিই, এটা এম ড্যাশ জেড ড্যাশ হবে। আচ্ছা, এখন এ আর বির মান যখন পেয়ে গেলাম, আমার বেশিরভাগ প্রপার্টির সাথে যেহেতু উৎকেন্দ্রিকতা লাগবে, সেহেতু আমি প্রথমেই উৎকেন্দ্রিকতাটা বের করে নিব। উৎকেন্দ্রিকতা ই সমান রুট অফ, দেখো যেটা প্লাসের ছিল তার স্কোয়ার নিচে, তাহলে এই যে প্লাসের ছিল রুট 2, এই যে রুট 2 স্কোয়ার এই স্কোয়ার, তার মানে রুট 2 স্কোয়ার তার মানে 2, এই যে স্কোয়ার সমান 2 লিখেছিলাম, আর উপরে এই স্কোয়ার, এই স্কোয়ার মানে কত? এই স্কোয়ার মানে হচ্ছে 2, বি স্কোয়ার মানে হচ্ছে 1/4।
এটা করলে হবে 4 দুগুণে 8 এর 9/4 এর সঙ্গে এটা, তাহলে এটা হয় 9/8, 4 দুগুণে 8, তাহলে এখানে হয় 3/2√2। তাহলে এটাকে আমি যদি 9 এর বর্গমূল 3 করেছি, 8 এর বর্গমূল 4 দুগুণে 8, √2 থেকে গেল, 2 বাইরে আসলো, আমি যদি √2 উপরে নেই তাহলে 3√2/4। এটা হয় উৎকেন্দ্রিকতা। আচ্ছা, 4-এর 7 নম্বর দেখি, উত্তরটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে উৎকেন্দ্রিকতা বের করার নেই, অন্য কাজে লাগছে, দেখি আমরা প্রপার্টি বের করার সময় মেলাতে পারবো। তারপরে মনে করো যে আমার উৎকেন্দ্রিকতা বের হলো, উৎকেন্দ্রিকতাটা বের হয়েছে এখানে a² + b² a² সমান 2, তাহলে এখানে 4 দুগুণে 8 এর 9/4, আর এটা নিচে 1 আছে, গুণ হয়ে 2টা নিচে চলে গেল, তাহলে সেখান থেকে 9/8 এটা করলে পরে এটা আসে, √2 আমরা উপরে তুলে দিয়েছি, √2 দিয়ে উপরে নিচে গুণ করলে √2 ফ্রি হয়, 2 ফ্রি হয়ে যায়, 2 দুগুণে 4, আর √3√2/4 থেকে যায়। এবার দেখো যে আমরা এক এক করে এর প্রপার্টিগুলো বের করতে চাই। তাহলে প্রথমেই কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে 0 0, যেহেতু এই চিত্রে আগে আঁকছিলাম আমরা, কেন্দ্রটা মূলবিন্দুর সাথে মিলেছে, সেজন্য কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হবে। তারপরে তোমার বৃহৎ অক্ষের, আর অক্ষ, বৃহৎ অক্ষ বলা যাবে না, আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য ইকুয়াল টু টুয়াইস a, তো আমরা এখানে বের করেছি √2, এটা সমান 2√2। আর অক্ষের সমীকরণ কত হবে? আর অক্ষের সমীকরণ, আর অক্ষটা তো আমার x অক্ষের উপরে, তাহলে আর অক্ষের সমীকরণ y = 0 হবে। এবার অনুবন্ধী অক্ষ বের করি। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য টুয়াইস b, এর মান হচ্ছে হাফ, তাহলে এটা সমান 1। আর অনুবন্ধী অক্ষের সমীকরণ, অনুবন্ধী অক্ষটা y অক্ষ বরাবর আছে, তাহলে অনুবন্ধী অক্ষের সমীকরণ y অক্ষের সমীকরণ দ্বারা অনুবন্ধী অক্ষের সমীকরণ তাই হবে, অর্থাৎ অনুবন্ধী অক্ষের সমীকরণ হবে x = 0। এরপরে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্কে আমরা বলেছিলাম +-a0, তাহলে +-a এর মান হয়েছে আমাদের √2, +-a0 শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখানে লিখে রাখি = 3√2/4, এটা মুছে দিই আমরা। এখন উত্তর মেলানো যাবে। প্রশ্নে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে চেয়েছিল, দেখি আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা 4/7, 4/7, 4/7 কেন্দ্র, তারপরে শীর্ষবিন্দু,
প্লাস মাইনাস √2 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্কর পরে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্কে কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্কে প্লাস মাইনাস AE0, তা প্লাস মাইনাস এর মান হচ্ছে √2, ই কত? এই যে 3√2/4 বা প্লাস মাইনাস, তাহলে এখানে দেখো এই √2 2 হয়, 3 দুগুণে 6, 6/4, তাহলে 6/4, 6/4, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে প্লাস মাইনাস 3/2, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছে এখানে। উপকেন্দ্র আছে 4/7, হ্যাঁ প্লাস মাইনাস 3/2, 0 ঠিক আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক, এরপর উপকেন্দ্রিক স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা বলেছি x প্লাস মাইনাস AE, এ হচ্ছে √2, এই যে ওইটাই হবে আর কি, AE তো এইটা ছিল, প্লাস মাইনাস 3/2। তার কারণ কি? এই যে এর মান হচ্ছে √2, আর এর মান তো এই যে এটা 3√2/4, আর এইটা করলে পরে হবে ওইটাই, x প্লাস মাইনাস 3/2। এরপরে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ গেল। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা প্লাসের তার নন স্কয়ার নিচে, নন স্কয়ার কত হবে? নন স্কয়ার হচ্ছে √2, অর্থাৎ এই √2 স্কয়ার ছিল, তা স্কয়ারটা বাদ দিলে √2 নিচে, আর উপরে এই স্কয়ারের দ্বিগুণ, তাহলে এই বি স্কয়ার হচ্ছে কত? টুয়াইস বি স্কয়ার মানে 1/4, এটা কাটাকাটি করলে 1/2, আর এর নিচে 1 আছে, তাহলে গুণ হয়ে 1/√2, তাহলে 1/2√2 উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বেরোলো। এরপরে আমরা বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের হয়েছে, এরপরে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ x প্লাস মাইনাস a, হচ্ছে √2/e, এর মান হচ্ছে 3√2/4, বা x প্লাস মাইনাস √2 × 4/3√2, বা x প্লাস মাইনাস √2 কেটে গেল 4/3। নিয়ামকের সমীকরণ হচ্ছে 7 নম্বরে, হ্যাঁ 3x প্লাস মাইনাস 4। ওকে, এরপরে উৎকেন্দ্রিকতা তো আমরা আগেই বের করেছি, আর একটা আছে না, 11টা হয়ে গেল। এই যে 11টা প্রপার্টি আমরা বের করেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই টাইপের যে সমস্ত ইকুয়েশন আছে, যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে সেই ইকুয়েশন থেকে তার প্রপার্টিগুলো বের করতে পারি। যখন তোমার এই ইকুয়েশন না দিয়ে তোমাকে হয়তো বললো যে একটা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, আমরা এর আগে একদিন আমি ক্লাসে বলেছিলাম কথাটা, যে অধিবৃত্ত অথবা উপবৃত্ত অথবা পরাবৃত্ত
যার সমীকরণই বের করতে বলা হোক না কেন, তোমাকে খেয়াল করতে হবে যে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কিনা। যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা সমীকরণ দেওয়া থাকে, উৎকেন্দ্রিকতা থাকবেই, কিন্তু নিয়ামক রেখা দুইটা জিনিস মাস্ট। একটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, আর একটা হলো নিয়ামক রেখার সমীকরণ, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ। এই দুইটা জিনিস যদি দেওয়া থাকে তাহলেই তোমার ইকুয়েশন বের করার জন্য একদম সোজা। তুমি বাই ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে এটা বের করে ফেলতে পারো। আমরা একটা প্রবলেম সলভ করছি, দেখো। উপকেন্দ্রের স্থানাঙ্ক 1 - 8, উৎকেন্দ্রিকতা √5 দেওয়া আছে, আর নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ 3x - 4y = 10। এই হলো একটা অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1 - 8, তার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √5, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 3x - 4y = 10। এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন যখন তোমার এরকম দেখতে পাবা যে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, দ্বিকাক্ষের সমীকরণও দেওয়া আছে, তখন তোমার যে প্রয়োজনীয় জিনিস যে তিনটা দরকার সে তিনটাই দেওয়া আছে। এখন তুমি ওই চিত্র আঁকার জন্য জিনিসটাকে তুমি পরিচয় করো। সমাধান মনে করি উপকেন্দ্র S 1 - 8, উৎকেন্দ্রিকতা E = √5, নিয়ামক mz এর সমীকরণ 3x - 4y - 10 = 0। এর লেখচিত্রটাকে ফেলি। এখানে যেহেতু আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক বুঝার কোটি নন-জিরো, সেজন্য x অক্ষ চিহ্নিত করা যাবে না, সাবধান থাকতে হবে। এখানে কেন্দ্র, এখানে শীর্ষ, এখানে আরেকটা শীর্ষ, এখানে উপকেন্দ্র, এখানে আরেকটা উপকেন্দ্র, এখানে দ্বিকাক্ষ mz, এখানেও আরেকটা দ্বিকাক্ষ আছে, সেটা m'(z') দিলাম। এইবার দেখো এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1 - 8। ভুলেও কিন্তু এখানে x অক্ষ চিহ্নিত করবা না, তখন x অক্ষ চিহ্নিত করলে এখানে x অক্ষের উপরে তো y এর মান 0, কিন্তু দেখো উপকেন্দ্রের স্থানাঙ্কে y এর মান 0 নাই। সেজন্য আমরা x অক্ষ চিহ্নিত না করে একটা স্কেচ গ্রাফ, সিম্পল একটা গ্রাফ বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব তাকে। আর অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু P(x, y) ধরে নিলাম। এইখানে একটা বিন্দু ধরে নিচ্ছি P, যার স্থানাঙ্ক xy। SP যোগ করো, PM লম্ব টেনে দাও। তাহলে SP =
equal to root of x minus 1 whole square plus y minus a minus a plus 8 whole square। এটা একটু ক্যালকুলেশন করে রাখি, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 16y 8 64 এর 65। আর pm ইকুয়াল টু এই বিন্দু থেকে এই যে নিয়ামক রেখার সমীকরণ আমরা এটা ধরছি, এই যেটা এটা, তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে 3x minus 4y minus 10 divided by root of 3 3 9 plus 16 এর মডুলাস। এটা ক্যালকুলেশন করলে 3x minus 4y minus 10 এর মডুলাস ডিভাইডেড বাই 5। তাহলে এখন আমরা অধিবৃত্তের সংজ্ঞায় কি বলা হচ্ছে, অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে SP বাই PM এটা ইকুয়াল টু E। এই যে SP বা SP স্কয়ার ইকুয়াল টু E স্কয়ার ইন্টু PM স্কয়ার বা SP স্কয়ার, এই পাশে লিখি। এবার ক্যালকুলেশন করতে হবে, এখানে তো সবই লাগবে। SP স্কয়ার মানে কত, এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 16y প্লাস 65 e স্কয়ার সমান হবে 5। আর pm স্কয়ার দেখো, এটার স্কয়ার করলে মডুলাস উঠে গিয়ে স্কয়ার হয়, মানে 3x minus 4y minus 10 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 5 এ 25। তাহলে এবার ক্যালকুলেশনের পালা। তাহলে এই 5 আর 25 কেটে গিয়ে সেই এখানে থাকে 5, সেই 5 এখানে আর গুণ করে দিচ্ছি। তাহলে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 5 দুগুণে 10x 5 ষোলো 80y আর 65 গুণ 5, 65 গুণ 5 করলে কত হবে, 5 5 25 এর 5 হাতে 2 5 6 30 আর 2 32, 5 5 25 এর 5 হাতে 2 5 6 30 আর 2 32। এইটা ইকুয়াল টু a স্কয়ার মানে 9x স্কয়ার প্লাস b স্কয়ার 16y স্কয়ার প্লাস c স্কয়ার 10 10 এ 100 প্লাস 2 ab, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 দুগুণে 24xy প্লাস 2 bc মাইনাসে মাইনাসে প্লাস 40 দুগুণে 80 প্লাস 80y প্লাস ca, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3 10 30 দুগুণে 60 মাইনাস 60x। আবার একটু দেখি, a স্কয়ার মানে 9x স্কয়ার প্লাস b স্কয়ার মানে 16y স্কয়ার প্লাস c স্কয়ার মানে 100 প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 দুগুণে 24xy প্লাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস 4 10 40 দুগুণে 80y প্লাস 2ca প্লাসে মাইনাসে মাইনাস 3 10 30 দুগুণে 60x। এবার সবগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে কত হবে, 9x স্কয়ার 16y স্কয়ার প্লাস 100 মাইনাস 24xy প্লাস 80y মাইনাস 60x মাইনাস 5x স্কয়ার মাইনাস 5y স্কয়ার প্লাস 10x মাইনাস 80y মাইনাস 325 ইকুয়াল টু 0। বা 9x স্কয়ার থেকে 5x স্কয়ার গেলে থাকে 4x স্কয়ার, 16y স্কয়ার থেকে 5y স্কয়ার গেলে 11y স্কয়ার মাইনাস 24xy 80y এটা কেটে দেয়,
তারপরে এই 60x মাইনাস 60x প্লাস 10x, তাহলে মাইনাস 50x। আর 325 থেকে এই 100 গেলে থাকে মাইনাস 225 ইকুয়াল টু 0। অ্যান্সার দেখি আমরা অ্যান্সারটা 8-এর 1 নম্বর। फोर एक्स स्क्वायर प्लस 11y स्क्वायर माइनस 24xy माइनस 50x माइनस 225 इक्वल टू 0। ओके, এই টাইপের যখন অঙ্ক দেওয়া থাকবে, তা সেই অঙ্ক দেওয়া থাকলে আমার খেয়াল করতে হবে যে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং দ্বিকাক্ষের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কিনা। যখনই এই তিনটা জিনিস দেওয়া থাকবে তখনই আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব, অর্থাৎ সেই পরাবৃত্তের চলার পথের উপরে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব, ধরে নিয়ে উপকেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্ব বের করব, আর ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের সমীকরণ বের করে SP/PM ইকুয়াল টু ই বসিয়ে দেব। ই বসিয়ে দিলে আমাদের ওই ক্যালকুলেশন করে, এই ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয় কিন্তু মাথা ঠিক রেখে করলে পরে অসুবিধা হবে না। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনায় আমরা এই অধিবৃত্তের ইকুয়েশন কি করে বের করতে হবে এবং সেই অধিবৃত্তের ইকুয়েশন দেওয়া ইকুয়েশন থেকে তার প্রপার্টিগুলো কি করে বের করতে হয় সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা, আরও ভালোভাবে বুঝতে পারবা। তা এতক্ষণ তোমরা আমার সঙ্গে থেকেছো বা মনোযোগ দিয়ে শুনেছো, সেজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় তোমরা সবাই ভালো থাকো এই আশা রেখে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।